আপকি আদালতে ফিল্ম স্টার অজয় দেবগনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজেই নিজের শত্রু। অজয়, কখনো কখনো এমন মনে হয় যে আপনি নিজে নিজের ঘর ভেঙে মজা দেখেন। কেন? 2000 সালে আপনি একেবারে পিকে ছিলেন, একের পর এক ফিল্ম হিট হচ্ছিল আপনার, আপনি প্রডিউসার হয়ে গেলেন, রাজু চাচা বানালেন, আর কোটি কোটি টাকা লোকসান করলেন। প্রতিটা মানুষই নিজের লাইফে কিছু না কিছু লোকসান করেই থাকে, তাই না? আর রাজু চাচা এমন একটা ফিল্ম যেটাতেও আমিও নিজের লাইফে লোকসান করেছি, আর ওটা থেকে আমি অনেক কিছু শিখেওছি। ফিল্ম ভালো ছিল, ফিল্মটা চলেও ছিল, বাট যেটা বাজেট ছিল সেটা এত বেশি ছিল যে ওতে কভার করা যায়নি। তো দ্যাট ওয়াজ দি অনলি ফিল্ম অ্যান্ড আই হ্যাভ লার্নড আউট অফ মাই মিস্টেক্স। মহেশ ভাট সাহেব বলেছেন যে অজয় দেবগনকে ওই ফিল্মের দেনা শোধ করার জন্য নিজেকে নিলামে তুলতে হয়েছিল। আমার ভালো লাগে না যে মানে আমার যদি কোনো দেনা থাকে। সবার প্রথম আমি একটাই কাজ করেছি, অনেক বেশি কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব সবার ধার শোধ করে দিয়েছি। কিন্তু এত কম বয়সে আপনি প্রডিউসার হয়ে গেলেন, ডিরেক্টর হয়ে গেলেন, এমনিতেই আপনি ভালো অ্যাক্টর। কম বয়স মানে 41। বেশি নাকি? না, অ্যাকচুয়ালি দেখুন, আমি লাইফে কোনো রুল ফলো করিনি। যেটা আমার মন চেয়েছে আমি সেটাই করেছি। আর আজ আমি অনেক বেশি স্যাটিসফাইড রয়েছি, কারণ যা কিছু করেছি নিজের হিসাবে করেছি, নিজের টার্মস আর কন্ডিশনে করেছি, কারো লোকসান করে করিনি। নিজের লোকসানও আমি করিনি কখনো। তো আই এম ভেরি হ্যাপি হোয়ার আই অ্যাম, হোয়াট আই অ্যাম, বিকজ দ্যাট ইজ অন মাই টার্মস অ্যান্ড কন্ডিশনস। কিন্তু এই কথাটা তো সত্যি যে ফিল্ম ইন্ডাস্ট্রির যা রুলস রয়েছে সেটা আপনি মানেন না। আপনি কখনো অ্যাওয়ার্ড ফাংশনে যান না, আপনি অ্যাওয়ার্ডস পছন্দও করেন না। এমন নয় যে পছন্দ করি না। আমার মনে হয় কিছু অ্যাওয়ার্ডস এমন রয়েছে, বেশিরভাগই যেটা আমার মনে হয় তেমন সঠিক নয়, আর যেই জিনিসটা আমার সঠিক বলে মনে হয় না তো আমি সেখানে যাই না। ন্যাশনাল অ্যাওয়ার্ড তো নিতে গিয়েছিলেন আপনি। অনেস্টলি বলছি আমি আপনাকে, ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আমি পৌঁছতে পারিনি, আর এতে আমার কোনো ভুল ছিল না, কারণ ওই সময় আমি উটিতে শুটিং করছিলাম, আর একটা ফ্লাইট যেত যেটা দিল্লিতে আসতো সবসময়, আর ওই ফ্লাইটটা ওই দিন ক্যান্সেল হয়ে গেছিল। তো প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে আমি যেতে পারিনি। তো মাই মাদার হ্যাড টু ফ্লাই ফ্রম বম্বে টু গো টু কাম টু দিল্লি, অ্যান্ড শি রিসিভড দি ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড। সেকেন্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে আমি অবশ্যই গেছিলাম। কিন্তু বাকি ইন্ডাস্ট্রির যে অ্যাওয়ার্ডগুলো হয় সেগুলো নিয়ে আপনার বিরোধিতা রয়েছে। হ্যাঁ, এক প্রকারভাবে বিরোধ ঠিক নয়, ব্যাস এটাই যে আমার মনে হয় যে যেসব অ্যাওয়ার্ড সঠিক হয় না, তো আমি নিজেকে সেসব থেকে দূরে রাখি। আপনি আর আমির খান দুজনেই একই রকম, যাদের অ্যাওয়ার্ড সঠিক মনে হয় না। হ্যাঁ, হয়তো আমরা গেমও খেলি না, আর না খেলতে পারি দুজন মিলে, যে জিনিসটা ম্যানিপুলেট করা যায়, তো আমরা সেটা করি না। ব্যাস। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি মনে করেন যে উনি শুধুমাত্র অস্কারের জন্যই ফিট, ইন্ডিয়ান অ্যাওয়ার্ডসের জন্য নয়। হয়তো সঠিকই বলেছেন আমির। তো আপনিও আপনার ফিল্ম অস্কারের জন্য পাঠাবেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের? এখনো অবধি চেষ্টা করিনি, আমিও চেষ্টা করে দেখবো তাহলে। আর দ্বিতীয়ত, যত স্টার রয়েছেন তারা বিভিন্ন পাবলিক শোতে যান, পাবলিকের সামনে ডান্স পারফর্ম করেন, এটা আপনাকে কখনো করতে দেখিনি। এটা একটা পার্সোনাল জিনিস যেটা আমার পছন্দ নয়। তো আমি এই জিনিসটা আমি করি না, আর আমার ভালোও লাগে না। আমার মনে হয় আমার কাজ বেশিরভাগ ক্যামেরার সামনে, আর এটা একটা আর্ট, একটা ট্যালেন্ট। এটার কোনোভাবে মিসইউজ করা আমার মনে হয় না, তো সেই জন্য আমি করি না। বাট আমার ভালোও লাগে না। বাট প্রত্যেক মানুষের চিন্তাধারা আলাদা, নিজের প্রায়োরিটিস রয়েছে, নিজের প্রেফারেন্সেস রয়েছে। তো যে জিনিসটা আমার জন্য সঠিক মনে হয়, হয়তো অন্যের কাছে সেটা ভুল মনে হয়, আবার অন্যের কাছে যেটা সঠিক সেটা আমার কাছে ভুল মনে হতে পারে। ইটস আ ভেরি নর্মাল থিং। আমি এটা অবশ্যই বলতে পারি যে অনেক এমন মানুষ রয়েছেন, লাখ লাখ এরকম মানুষ রয়েছেন যারা আপনার এই অ্যাকশনকে সাপোর্ট করবেন। এনাদের মনে হয় যে আপনার যে কাজ সেটা ক্যামেরার সামনে হওয়া উচিত, পাবলিক স্টেজে গিয়ে নাচা উচিত নয়। তো এটা একদিক থেকে আমার মনে হয় এটা পজিটিভ। আই থিঙ্ক সো, বিকজ পাবলিক স্টেজে নাচা, বিয়ে বাড়িতে নাচা, আমার মনে হয় ওটা আমাদের কাজ নয়। যদি এমন কিছু একটা রয়েছেন যারা আপনার বন্ধু, যারা বলে থাকেন আমরা তো ভাঁড়, যে কোনো জায়গায় নাচবো, টাকা তো পাওয়া যায়। এখন দেখুন, এটাও একটা জিনিস, যখন ওরা এটা বলে থাকে যে আমার মনে হয় ওরা একটা এই জিনিস বানিয়ে রেখেছে যে আপনি আমায় গালি দেওয়ার আগে বরং আমি নিজেকেই গালি দিয়ে নিই, তাহলে আপনি আর কোনো কিছু বলতে পারবেন না। তো এটাও একটা দেওয়ালে বানিয়ে রেখেছে ওরা। তো ওদেরও মনে হয়, ওদের যা মনে হয়, বাট সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আই ডোন্ট অ্যাগ্রি। যে আপনার প্রথম ডাইরেক্টর ছিলেন কুকু, হ্যাঁ, উনি বলেছেন যে অজয় দেবগনের চোখে এমন সম্মোহন রয়েছে যা পাথরকেও সম্মোহিত করতে পারে।
আই থিঙ্ক এটা খুবই বড় আর খুবই সুন্দর কমপ্লিমেন্ট, আর আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম ফর মেকিং ফুলর কাঁটে। আজ ওই ফিল্ম দিয়ে শুরু করেছিলাম আমি, আর ওনার জন্যই শুরু করেছিলাম আমি। তো এখন এই যে চোখ, যেটার কথা উনি বারবার বলছিলেন, ওই চোখ দিয়ে সেই সমস্ত হিরোইনকে সম্মোহিত করে নিয়েছিলেন যাদের সঙ্গে আপনি কাজ করেছেন। আপনি যেটা বললেন সেটা যদি সত্যি হতো, বাট আমি হয়তো ইউজ করতে পারিনি, তো পরে ইউজ করে দেখবো আমি শিওর। আমার কাছে কিছু খবরের কাগজের ক্লিপিং রয়েছে। কঙ্গনা রানাওয়াত উনি বলেছেন যে আমি অজয়ের থেকে দারুণ প্রভাবিত, আর সব থেকে বেশি ফিল্ম আমি অজয়ের সঙ্গেই করতে চাই। দ্যাটস সো সুইট অফ হার। ও প্রথম পিকচার আমার সঙ্গেই করেছে। আই টেক ইট ইজ আ কমপ্লিমেন্ট। দ্বিতীয় হেডলাইন রয়েছে বিপাশা হুই অজয় দেবগনের থেকে ইমপ্রেসড। স্যার এইসব হেডলাইন্স কোন? তৃতীয় হেডলাইন রয়েছে অজয় দেবগনের সঙ্গে আমার কেমিস্ট্রি সবচেয়ে ভালো, করিনা কাপুর। আর চতুর্থ, অজয় সব থেকে হাসি খুশি মানুষ, কঙ্কনা সেন। আই থিঙ্ক কমপ্লিমেন্টস তো সবারই ভালো লাগে। থ্যাংক ইউ। এনাকেও হয়তো আপনি থ্যাংক ইউ বলতে চাইবেন। সব থেকে বেশি দুষ্টু হলেন অজয় দেবগন, আসিন। দেখুন, একটু আধটু মজা তো করতেই হয়, নয়তো আপনি একটা ফিল্মের শুটিং গেলে 70-80 দিন 100-150 লোকের সঙ্গে আপনাকে কাটাতে হয় নিজের ফ্যামিলিকে ছেড়ে দিয়ে। তো আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করতেই থাকেন, হাসি ঠাট্টা না করেন, রেপো না তৈরি হয়, যদি ইফ ইউ মেক এভরিবডি কমফোর্টেবল, আই থিঙ্ক একটা বন্ডিং হয়ে যায়, একটা ফ্যামিলির মতো সবাই হয়ে যান, আর কাজ 70-80 দিন ধরে কখন শেষ হয়ে যায় বোঝাই যায় না। আচ্ছা, আমি শুনেছি যে একটা শুটিং এর সময় আপনি করিনা কাপুরকে বলে দিয়েছিলেন ওনার ঘরের মধ্যে একটা অতৃপ্ত আত্মা রয়েছে। এইরকম এক্স্যাক্টলি হয়নি, বাট এইরকম ছোটোখাটো জিনিস তো লেগেই থাকে। ইউনিটে সবাই অন্যকে ভয় দেখায়, মজা করতে থাকে, আর আমরা এমনই নতুন নতুন জায়গা, আমাদের কাজটাই তো এমন যে আমরা লাকি যে নতুন নতুন জায়গায় গিয়ে শ্যুট করি, আর ওখানে গিয়ে আমরা পৃথিবী দেখি, তো নতুন নতুন গল্পও তৈরি হয়ে যায়। ওইসব হিরোইনদের কথা আমি বুঝতে পারছি, ওদের কমপ্লিমেন্টও বুঝতে পারছি, কিন্তু কাজলের সঙ্গে যখন কাজ করেন ওনাকেও কি ভয় দেখান? না, একদম নয়, মার খেয়ে যাবো। স্যার, অজয় স্যার, আমি জানতে চাইবো আপনি আজ যে জায়গায় রয়েছেন সেখানে কাজল ম্যাডামের অবদান কতটা বলবেন? দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যে মানুষ যখন কাজ করেন বা ওনার ফ্যামিলি লাইফ হয়, তো মানুষ নিজের কাজে তখনই কনসেন্ট্রেট করতে পারেন যখন সেই মানুষটা খুশি থাকেন, নিজের ঘরেতে খুশি থাকেন, নিজের ঘরের কোনো ওয়ারি না থাকে। আর এর ক্রেডিট আমি পুরোটাই কাজলকে দিই। আর আমি খুবই লাকি যে আমি কাজলের মতো বউ পেয়েছি যে সেম জিনিসে বিলিভ করে, আর আজ ওর বন্ডিং আমার থেকে বেশি হয়েছে। আমি বাইরে আছি, আই ফিল লাইক অ্যান আউটসাইডার, উইচ আই এম ভেরি প্রাউড অফ হার। তো যখনই এই ধরনের স্যাটিসফ্যাকশন থাকে, আপনি কাজে বেশি করে মন দিতে পারবেন। আই থিঙ্ক আপনি ম্যাক্সিমাম ক্রেডিট নিজের ফ্যামিলিকে দেবেন এর জন্য। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এক্সেপ্ট কাজল, এমন কোন অ্যাক্ট্রেস রয়েছে যার সঙ্গে আপনি কাজ করতে পছন্দ করেন ফিল্মে? উনি যতজনের নাম নিয়েছেন আমি সবার সঙ্গে কাজ করতে পছন্দ করব। আমি জানতে চাইবো যে আপনার ম্যারিড লাইফের এমন কোনো মুহূর্ত যেটা আপনি সারা জীবন মনে রাখবেন, একটু শেয়ার করুন না। কোনো মুহূর্ত নেই? আপনার নিজের মনে আছে? আপনি বলেছিলেন যে চোখের সম্মোহনকে ইউজ করবেন, কিন্তু এই সম্মোহনকে ইউজ করেই তো আপনি কাজলের মন জিতেছিলেন। এখন ওটা মনে নেই কি করে হয়েছে, বাট এইরকম কোনো ইন্টেনশন ছিল না ইউজ করা তো শিখে নিই আমি আগে, কারণ অন্তত ইউজ করার হলে যাতে সেটা ইউজ করতে পারে মানুষ।